বড়দের নিয়ে কাজ করাটা বেশি কঠিন নাকি বাচ্চাদেরকে নিয়ে? সৌকর্যদা কাজ যখন শুটিং করেছো বকা দিয়েছে। ঘোতন স্কুলে পড়ার জন্য চলে গেল। এবার তারপরে 7 বছর কি হয়েছিল আমরা কেউ জানি না। আমি যেরকম ছবি করতে চাই সেরকম ছবি যে প্রচুর সবসময় সবাই করতে চায় এমন নয়। 13 জুন মুক্তি পাচ্ছে পক্ষীরাজের ডিম, আর আজকে আমরা এই সিনেমাটা নিয়েই গল্প করব। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে সিনেমার পরিচালক সৌকর্য ঘোষাল এবং এই সিনেমার দুই মুখ অনুমেঘা ব্যানার্জি এবং মহাভারত বসু। প্রথমেই বলবো যে কেমন আছো তোমরা? ভালো। তুমি কেমন আছো? ভালো আছি। দাদা তুমি? ভালো। আচ্ছা, আমি দাদার কাছে প্রথমে যাবো যে এই যে পক্ষীরাজের ডিম সিনেমাটার মানে এই আইডিয়াটা মাথায় কিভাবে এলো যে এরকম ধরনের একটা সিনেমা? না, পক্ষীরাজের ডিম আসলে 2018 সালে একটা ছবি করেছিলাম রেইনবো জেলি। হ্যাঁ, রেইনবো জেলি। হ্যাঁ। তার পরবর্তী অধ্যায় এটা পক্ষীরাজের ডিম। তো রেইনবো জেলিও একটা এরকম একটা ইউনিক আইডিয়া করা, অ্যাপ্রোচ করার চেষ্টা করা হয়েছিল। আচ্ছা। তো সেখান থেকে ছবিটা শেষ হয় এমন একটা খাবার বানানো হয় যেখানে 7টা স্বাদ থাকে একসঙ্গে এবং সেই খাবার খেলে মানুষের মন বদলে যায়। তো আমি যখন এই গল্পটা লিখতে বসি তো ওটা আমার প্রথম কিউ ছিল যে এমন একটা খাবার যেটা খেলে মানুষের মন বদলে যায়। তো সেখান থেকে প্রথম মনে হয় যে তার মানে আবেগ বদলাচ্ছে। কেন মন বদলাচ্ছে? আবেগ বদলাচ্ছে, ইমোশন বদলাচ্ছে। তখন আমার মনে হয় যে ইমোশন যদি দেখা যায় তাহলে তো ঝামেলায় মিটে যায়, তাহলে তো খাবারটা আসলে কিরকম হবে সেটা বানানো যায় ভেবে। তো সেখান থেকে আইডিয়াটা আসে এবং তারপরে আমার মনে হলো যে ইমোশন দেখা যাবে এরকম তো আইডিয়া কনসেপ্ট খুব একটা আমরা কখন আগে চলচ্চিত্রের ইতিহাসে দেখিনি। তো সেইটা যদি আনা যায় এবং তারপরে আস্তে আস্তে পুরো ডালপালা গজায় এবং সেখান থেকে একটা এলিয়েন কনসেপ্ট আসে, ইউএফও কনসেপ্ট আসে এবং গ্রুপ কথা, কল্পবিজ্ঞান ইত্যাদি এসে জুড়ে বসে এবং ঘোতন পপিন্সকে ঘিরে ব্যাপারটা এগোয় এবং রেইনবো জেলির শেষে আমরা দেখেছিলাম ঘোতন স্কুলে পড়ার জন্য চলে গেল। এবার তারপরে 7 বছর কি হয়েছিল আমরা কেউ জানি না। নিশ্চয়ই ঘোতনকে কলকাতার কোনো স্কুলে নেয়নি, চান্স দেয়নি। শেষে আকাশগঞ্জ বলে একটা গ্রামের স্কুল যেখানে গাধা পিটিয়ে ঘোড়া করা হয় সেখানে ঘোতনকে নেওয়া হয়েছে। তো সেখানে গিয়ে ঘোতনের ঝামেলা হয়েছে পড়ে যারা পাগলাটে অঙ্কের টিচার বটব্যাল স্যারের সঙ্গে। এবার তাদেরকে কেন্দ্র করে ঘটনা ঘটে এবং পপিন্স আসে ঘোতনকে সাহায্য করতে, দিয়ে একটা বিরাট বড় একটা জিনিসে জড়িয়ে পড়ে। তারপরে তো আমার ওই মন্দিরের ওখানে একটা পাথর যেটাই তো পক্ষীরাজের ডিম, ওইটাও পাওয়া যায় আর কি। সেটাকে নিয়েই তো গল্প, সেটা নিয়ে পরে আরো গল্পের আরো সমস্ত জিনিসপত্র ঘটে। সেগুলোর জন্য জানতে গেলে গল্পটা দেখতে হবে। একদমই তাই। তোমাদের কেমন লেগেছে গল্পটা? ভালো, অন্যরকম, একদম নতুন ধরনের, আর সায়েন্সের সঙ্গে ফ্যান্টাসির একটা মিলে যাওয়া আছে, সেটা খুবই ভালো লেগেছে। ও বললো যে এটা ফ্যান্টাসি, সায়েন্স ফিকশন, তারপরে বাংলা লোকজ সংস্কৃতি, এই সব কিছু মিলিয়ে এই সিনেমাটা সংমিশ্রণে তুমি করেছো। তো আমি যদি জিজ্ঞেস করি এটা কতটা চ্যালেঞ্জিং ছিল তোমার কাছে? এটা আমার কাছে খুব যে কঠিন তা নয়। আসলে আমার বেড়ে ওঠাটা ছেলেবেলায় না সত্যজিৎ রায়, লীলা মজুমদার, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সঞ্জীব চট্টোপাধ্যায় পড়ে মূলত আমি খুব খেলাধুলো ছোটবেলায় করিনি আর কি, মানে খেলায় কেউ নিত না, খেলায় খুব ভালো পারতাম না। তো এইগুলো করেই সময় কাটতো এবং তারপরে এরা আমার দুনিয়া হয়ে গেল এবং বলা যায় একরকম এক প্রকার যাকে বলে জিনের মধ্যে বসে যাওয়া। তো এদের দুনিয়াটা আমার জিনের মধ্যে বসে গেছে। তো আজকে যখন কোনো বাচ্চাদের লেখা লিখতে হয় তখন তো একদম ক্যাটেগরিক্যালি নিজের ছেলেবেলায় ফিরে যেতে হয়। তো নিজের ছেলেবেলায় ফিরে গেলে আমি এদের পাই কেমন, তো তখন আমার পুঁজিটা অনেক থাকে। সেই জন্য সত্যজিৎ রায়ের বঙ্কুবাবুর বন্ধু, শঙ্কু, লীলা মজুমদারের বাতাস বাড়ি, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পটাশগড়ের জঙ্গলে, সঞ্জীব চ্যাটার্জির ইতি তোমার মা, এই সমস্ত মিলিয়ে আমার সেই ছেলেবেলাটা আমি দেখতে পাই এবং সেখান থেকে আমি আমার মতন করে গল্পগুলো আমার জীবনে কিভাবে অভিঘাত ফেলেছিল সেখান থেকে উঠে আসে। তো সেইভাবেই গল্পগুলো লেখা। তো এইটা আমার কাছে খুব, বাচ্চাদের গল্প লেখা ব্যক্তিগত আমার কাছে যেহেতু খুব পছন্দের বিষয় এবং আমার খুবই নিজের কাছের বিষয় বলে অতটা কঠিন লাগে না। বড়দের গল্প লিখতে আমার অনেক বেশি কঠিন লাগে। বড়দের নিয়ে কাজ করাটা বেশি কঠিন নাকি বাচ্চাদেরকে নিয়ে? বড়দের নিয়ে। বাচ্চাদেরকে নিয়ে কাজ করাটা অনেক সহজ। আচ্ছা, তোমাদের যদি জিজ্ঞেস করি যে তোমাদের চরিত্রের কোন দিকটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে? তোমাকে দিয়ে শুরু করছি। আচ্ছা, আমার চরিত্র হচ্ছে ঘোতন, যে একটা মানে আগে শহরে থাকতো, তারপর গ্রামে আসে এবং গ্রামের যে লোকেদের সাথে ঘোতন অদ্ভুতভাবে একাত্ম হয়ে যায়, যেটা কিনা শহরের লোকেদের সাথে হতে পারেনি। শহরে ওকে খেপাতো, গ্রামে গিয়ে সেটা
অদ্ভুতভাবে বদলে যায় এবং গৌতম নিজের মতন আরো অনেককে পায়, যে হ্যাঁ এই কথাটা তো বেশ এদেরকে বলা যায়, এই কথাটা বললে তো আমাকে খেপাবে না, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। এই ব্যাপারটা তোমার খুব ভালো লেগেছে গৌতম। তোমাকে যদি জিজ্ঞাসা করি তোমার চরিত্র পপিন্সের সঙ্গে আমার নিজেরও খুব মিল আছে। মানে পপিন্স যেমন পড়াশোনা করতে ভালোবাসে, তো সেইখানে আমি অনেকটা মিল পাই। পড়াশোনা করতে ভালোবাসে, সিরিয়াস, হ্যাঁ, নো ননসেন্স। তো সেই জায়গাগুলো অনেকটাই মিল, তো দ্যাটস দ্য বেস্ট পার্ট। আচ্ছা, শুটিং করতে গিয়ে সব থেকে কোনো মজার এরকম কোনো ইনসিডেন্ট আছে যেটা এই মুহূর্তে দেখে মনে পড়ছে তোমাদের? গোটা শুটিংটাই মজা। হ্যাঁ, তার মধ্যে এরকম কোনো ইনসিডেন্ট যেটা মানে মনে পড়লে হাসি পেয়ে যায় বা এরকম কিছু? না মানে পুরো শুটিংটাই তো একটা হিসেবে, ওখান থেকে কোনো আলাদা ইনসিডেন্ট ওরকম ভাবে নেই। পুরো শুটিংটা করতে খুব মজা হয়েছে, অনেক কথা হয়েছে, অনেকজনের সাথে গল্প হয়েছে, পুরো কাজটাই ভালো। আর সৌকর্যদা কাজ যখন শুটিং করেছো বকা দিয়েছে? তাতে একটু দিয়েছে, তাতে তাতে আপনত্বটা বেশি আর কি, মানে শাবাশ, ভাইবারই কথা বলছো। আর কি আছে? আপনত্বটা বেশি আছে। আর এটাই আর কি, আপনত্বটাই বেশি। তোমার ক্ষেত্রে? খুব বকা খাইনি, একটু আধটু, কিন্তু সেটা দরকার ছিল না। ওদের ক্ষেত্রে একটা মজার জিনিস হতো, সেটা হচ্ছে যে ওদের যখন একসঙ্গে ওয়ার্কশপ, আমরা 4 মাস শুটিংয়ের আগে খুব দীর্ঘ ওয়ার্কশপ করতে হয়েছে, 6 ঘন্টা 8 ঘন্টা 4 ঘন্টা দীর্ঘ ওয়ার্কশপ করতে হয়েছে। তো ও খুব সিরিয়াস অ্যাজ ইউজুয়াল, ওর ডায়লগ মুখস্থ, হ্যান ত্যান, ওর কোনো ডায়লগ ভুল নেই। তো যেটা হতো, দুজনের স্ক্রিপ্ট নিয়ে আসতো, দুজনের স্ক্রিপ্টে লেখা থাকতো বিভিন্ন কিউ যে কীরকম করতে হবে। মহাব্রত ভুল করতো এবং আমি তখন স্ক্রিপ্টটা ছুঁড়ে ফেলে দিতাম, রেগে ছুঁড়ে ফেলে দিতাম, এবার স্ক্রিপ্টটা না দেখে বল তুই। তখন পপিন্স পেছন দিয়ে গুটি গুটি গুটি, ওইটাও ভাবতে পারছেন না, স্ক্রিপ্ট ছুঁড়ে ফেলে দিয়ে গেছে পরে ওটাও গুটি গুটি নিয়ে গিয়ে আবার সুন্দর করে রেখে দিত। এইসব হতো। তো শি ইজ এ ভেরি গুড গার্ল। এবং আমি বলবো যে আমার অনেকটা তো হয়তো মহাব্রতকে রেডি করানোর জন্য ভূমিকা আছে, পপিন্সেরও কিন্তু ভূমিকা আমি বলবো, কারণ পপিন্স যেভাবে ওকে সাহায্য করেছে, কারণ একসঙ্গে অনেকটা রোল তো, অনেকটা একসঙ্গে এই ছবিতে, তো পপিন্স যেভাবে ওকে কিউ দিয়েছে, মনে রেখেছে, এটা কিন্তু অনেকটা মহাব্রতকে সাহায্য করেছে বলে আমার মনে হয়েছে। আর আমার স্ত্রী পূজা, যিনি এই ছবির ক্রিয়েটিভ ডিরেক্টর, পূজা চ্যাটার্জি, ওরা ছিল অ্যাকচুয়ালি, পূজা হচ্ছে ওদের কাছে আশ্রয়। সুতরাং যখন এখান থেকে আগুন ঝরতো, তখন বিশেষ করে ওর নয়, হ্যাঁ, যখন আগুন ঝরতো তখন ওই পূজার আঁচলের পেছনে গিয়ে লুকানো হতো যাতে আর কম হয়, এবং সেটা গোটা শুটিংই হতো। এর জন্য পূজা আমার কাছে প্রচুর বকা খেয়েছে। কিন্তু এই আমার মনে হয় এইরকম একটা আমাদের 4 জনের একটা খুব সুন্দর কেমিস্ট্রি ছিল, এবং এটা আমরা সেই রেনবো থেকে শুরু হয়েছে। সেই 4 জন আমাদের সম্পর্কটা আজকে 7 বছর পরে আবার স্ক্রিনে আসছে, এবং অভিবাদনটা হচ্ছে যে সূর্যের 7 রং 7 রং 7 রং, এটা রেনবো জেলের মূল মন্ত্র। আমরা জানতামও না, ঠিক 7 বছর পরেই আবার আসছে প্রকৃতি। হ্যাঁ, একদমই তাই। আচ্ছা, এই যে বাচ্চাদের মানে শিশুদের চোখ দিয়ে পৃথিবীকে যে দেখার একটা ব্যাপার, এটা তুমি তোমার সিনেমাগুলোর মানে এর আগে যে রেনবো জেলি বা এর ক্ষেত্রে ভূতপরি, হ্যাঁ, এখানে যে আমরা দেখতে পাচ্ছি, এর পেছনের গল্পটা কি? এর পেছনের গল্পটাই বললাম না, যে মানে একই কথা বারবার বলতে হয়, সকাল থেকে অনেক বলেছি এবং চিরজীবনেই বলে যাবো। সেটা হচ্ছে যে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে সত্যজিৎ রায় না একজন শুধু ফিল্ম মেকার তো নন। সত্যজিৎ রায় একটা গ্লেশিয়ারের মতন, কেমন হিমবাহের মতন, যেখান থেকে অনেক নদী শাখা প্রশাখা বেরিয়েছে। তিনি যেমন একধারার ছবি করেছেন অপরাজিত, পথের পাঁচালী, কলকাতা ট্রিলজি, হ্যাঁ, তার আরেকটা ধারা আছে গোপী গায়েন বাঘা বাইন, একই লোকের গোপী গায়েন বাঘা বাইন। এটা কিন্তু সচরাচর অন্য মাস্টারদের দেখবে না তুমি। গোপী গায়েন বাঘা বাইন, সোনার কেল্লা, জয় বাবা ফেলুনাথ, আগন্তুক, এবং এই লোকটারই আবার এতগুলো শর্ট স্টোরি আছে, এই লোকটার একটা শঙ্কু আছে, এই লোকটার ফেলুদা আছে, এবং এর ওপরে গিয়েও এই লোকটার ছবি আঁকা আছে, ইলাস্ট্রেশন আছে। তো সত্যজিৎ রায় আমাকে ছোট থেকে জীবনে এত কিছু প্রোভাইড করেছেন যে আমি ওইটা নিতে 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 বড় হয়েছি, এবং এই পুরোটাই, এই যে ছোটদের চোখ দিয়ে দেখা, এটা আমি আমার মতো করে সত্যজিৎ রায়কে যেভাবে ডেসিফার করেছি, আমার মনে হয়েছে যে এটা ওনার যখন ছোট ছিলাম পড়লেও দেখবে, এটা সত্যজিৎ রায়ের একদম অবদান বাংলা চলচ্চিত্রকে দিয়ে যাওয়া। আমরা কেবল সেই, এবং ওই রাস্তাটা উনি তৈরি করে গেছেন, আমরা শুধু সেই রাস্তা হাঁটার চেষ্টা করছি। আমি মানে কতটা করতে পারছি কি পারছি না এটা তো ঈশ্বর এবং অডিয়েন্স বলতে পারে, কিন্তু চেষ্টা করছি, এবং এইটা সত্যজিৎ রায়ের পুরো শিখিয়ে দেওয়া একটা জায়গা, এটার কোনো কৃতিত্ব আমাদের কারণ নেই।
একদমই তাই। তুমি বলে যে রেইনবো জেলি, তারপরে এই পক্ষীরাজের ডিম। না, রেইনবো যে মানে এই ছবিটার সিকুয়েল। হ্যাঁ, হ্যাঁ। এবং তুমি একটু গ্যাপ দিয়ে দিয়ে ছবি যেহেতু তৈরি করো, তো এটা কি মানে ইচ্ছাকৃতভাবে একটু টাইম নিয়েই করো? না দেখো, একদম গ্যাপ দিয়ে বললে ভুল। আমার 6খানা ছবি হয়ে গেছে। কেমন? আচ্ছা। তো আমার 11 বছর আমি ছবি বানাচ্ছি। তো 11 বছরে 6টা ছবি মানে গড়ে ধরে নিচ্ছি 2 বছরে একটা। তুমি বলতে পারো সেটাই বা হবে কেন, বছরে একটা করে হবে না। বছরে একটা করে সত্যি ছবি হওয়ার দরকার আছে। সেটা হয়তো আমি অতটা সুযোগ আমি বলবো যে সবসময় হয়ে ওঠে না, কারণ আমি যেরকম ছবি করতে চাই সেরকম ছবি যে প্রচুর সবসময় সবাই করতে চায় এমন নয়। আর একটা যেটা মূল কারণ, এটা আমার মনে হয়েছে, সেটা হচ্ছে যে আমার সমস্ত ছবিরই তো কোনো গল্প থেকে অ্যাডাপ্ট করা নয়। চিত্রনাট্য লেখা অন্য জিনিস হলো, একটা গল্প আছে কিংবা একটা নাটক আছে, সেখান থেকে চিত্রনাট্য লিখলাম, সেটা অন্য জিনিস হলো। কিন্তু একটা গল্প একটা শূন্য অবস্থায় সব চরিত্র তৈরি করা, গল্প তৈরি করা, প্রিমাইস তৈরি করা, আমার তো সমস্ত মৌলিক গল্প এবং প্রত্যেকটা গল্পই আমার লেখা। তো আমি ভেবে দেখেছি আসলে গল্পটা লিখতে অনেক সময় লাগে আমার। হয়তো অ্যাডাপ্ট করলে হয়তো একটু তাড়াতাড়ি করতে পারবো আমি, কিন্তু আমার গল্প লিখতে খুব ভালো লাগে। এবং আমার যখন নিজের গল্পে ছবিটা করি তখন আমার মনে হয় ব্যাপারটা অনেক আমার হাতের মুঠোয় আছে। তো সেই জন্য হয়তো আমার সময়টা একটু বেশি লাগে। এই ছবিটা যেহেতু মানে বাচ্চাদেরকে নিয়ে তৈরি করা, বড়দের এই ছবিটা কতটা ভালো লাগবে? এটা না বাচ্চাদের, মানে আমি বলছি যে বললাম গোপীগান বাগাবান তো বড়দের একই ভালো লেগেছে। আসলে বড়দের বাচ্চাদের বলে কিছু হয় না। হ্যাঁ, বড়দের ছবি নিশ্চয়ই হয়, কিন্তু বাচ্চাদের ছবি বলে কিছু হয় বলে আমার মনে হয় না। তার কারণ আমাদের সবার মনে না একটা বাচ্চা আছে। কেমন মানে, এবং এটা কিছু রকেট সায়েন্স নয়। তুমি যদি খুব কষ্ট পাবে, তুমি যদি খুব অপমানিত হবে অকারণ, তখন তুমি বাথরুমে কিংবা বালিশে মুখ গুজে তুমি যত বড়ই হও, তুমি যার কাছে যাবে সে তোমার মনেই চিরজীবন থাকে। এবং সেই জন্যই যখন আমরা একটা শঙ্কু পড়ি কিংবা আমরা একটা সোনার কেল্লা আজও দেখি, আমাদের এখন লালমোহনবাবুকে দেখলে ভালো লাগে, কারণ তুমি তোমার হাতে পায়ে অনেক বড় হয়ে গেছো, তোমার মধ্যে সেই বাচ্চাটা চিরকাল বেঁচে থাকে। সেই বাচ্চাটাই আমরা লালন করি এবং সেইখান ওই বাচ্চাটা থেকে সব ভালো জিনিসগুলো আসে। হ্যাঁ, আমরা অনেক ক্যালকুলেট করতে হয়, বড় হয়ে অনেক 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 হিসেব নিকেশ করতে হয় বলে অন্যান্য জিনিস ঠকে, কিন্তু ওইটা তুমি যখন একটা শিশুকে মিট করো, তুমি যখন শিশুকে আদর করো, তখন তোমার কোনো হিসেব থাকে না। তখন আসলে তোমার মধ্যে ওই বাচ্চাটা তোমার এমনিতেই আদো আদো কথা বেরিয়ে আসে। তো এটা আমাদের সবার মনে থাকে। আর বিশেষ করে মা বাবারা নিজেদের সন্তানদেরও তো চায় যে তারাও খুব সুন্দর হয়ে মানুষ হোক। তো সেই জন্য তারাও একই রকম এনজয় করে এবং বাচ্চাদেরকে সেই ছবি বা গল্পটাকে পৌঁছে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তা না হলে আমরা রাত্রিবেলা খাওয়ার পরে বা দিনে দুপুরবেলা দাদু দিদিমা কিংবা বাবা মারা গল্প পড়ে শোনাতো না বাচ্চাদের। ছবির কোন দিকটা দর্শকদের সব থেকে বেশি ভালো লাগার তুমি মনে করো এই ছবি? এটা না, আমি আবার বলছি, এটা না বলা যায় না। তার কারণ আজকে 11 বছর ধরে আমি ছবি বানিয়ে যেটা বুঝেছি, দর্শকদের যদি ছবি ভালো লাগে ছবি চলবে, না ভালো লাগলে ছবি চলবে না। এবং পৃথিবীর কোনো শক্তি নেই কেবল একটা ভালো ছবি ছাড়া দর্শকদের ভালো লাগায়। সুতরাং আমি বলতে পারবো না দর্শকদের কেন ভালো লাগবে। আমি ছবিটা দেখেছি এবং আমি যদি অডিয়েন্স হিসেবে বলতে পারো যে আমি কাউকে যদি রেফার করি তুমি দেখতে যাবে, 3টে স্পষ্ট কারণ আছে। প্রথম কারণ হচ্ছে রেইনবো জেলি একটা খুবই আদৃত, সমাদৃত এবং সফল ছবি, মানুষ ভালোবেসেছিল। তার পরবর্তী অধ্যায় আসছে, ঘোতন পপেন্স 7 বছর পরে ফিরে আসে, তাদের কি হলো দেখার জন্য আমার যাওয়ার ইন্টারেস্ট আছে। 2 নম্বর ইন্টারেস্ট হচ্ছে বাংলা সিনেমায় ইউএফও নেমে আসছে, কল্পবিজ্ঞান, এটা খুব একটা আমরা দেখি না, তো আমি এইটাও দেখতে যাবো যে ব্যাপারটা কি করেছে। আর 3 নম্বর, যারা অনির্বাণের অভিনয় খুব ভালোবাসেন তাদের ক্ষেত্রে এটা ভাবতে হবে, অনির্বাণ তো দীর্ঘ অনেকটা সময় ধরে অনেক চরিত্র করে নিজেকে প্রমাণ করেছেন, বহু রকম চরিত্র করেছেন, অত্যন্ত দক্ষতার সঙ্গে করেছেন, কিন্তু অনির্বাণের এই গোটা কেরিয়ারে অনির্বাণ বাচ্চাদের জন্য চরিত্র কখনো করেনি। এটা প্রথম আমরা দেখবো অনির্বাণ নিজেকে বাচ্চাদের জন্য, বাচ্চাদের সঙ্গে মিলে ওই রকম একটা ইনোসেন্ট চরিত্রকে কিভাবে পোর্ট্রে করছে। 3টে মেজর কারণ আমি বলতে পারি দেখতে যাওয়ার জন্য। একদমই তাই। পক্ষীরাজের ডিম আসছে, দর্শকদের উদ্দেশ্যে কি বলবে? তোমাকে দিয়ে শুরু করি। 13 জুন রিলিজ করবে, আপনারা সবাই দেখতে যাবেন অবশ্যই। তুমি বলো। 13 জুন পক্ষীরাজের ডিম হলে রিলিজ করছে, আপনারা সবাই দেখতে যাবেন, আশা করি সবার ভালো লাগবে। একদমই তাই। দাদা তুমি কি বলছো? 13 জুন পক্ষীরাজের ডিম রিলিজ করছে। আমরা চেষ্টা করেছি একটা খুব জমজমাট কল্পবিজ্ঞান বাংলা ছবি করার। বহুদিন আগে বাংলা ছবিতে ইউএফও নামার কথা ছিল, সেটা অনেক দেরি হয়ে গেল। তো বাংলা ছবিতে ইউএফও নামলে কিরকম লাগে, বাংলা ছবিতে একটা এলিয়েন পাথর দিয়ে মানুষের ইমোশন দেখতে পেলে কিরকম লাগে, আর সেই পাথরকে বাঁচানোর জন্য 2টো খুদে আর এক পাগলাটে শিক্ষক কিভাবে লড়াই করে,
বিদেশিদের হাত থেকে দেশের সম্পত্তি বাঁচানোর জন্য এই থ্রিলার দেখতে গেলে, এই কল্পবিজ্ঞান দেখতে গেলে আমার মনে হয় আপনারা দেখতে যেতে পারেন। ছবিটা হয়তো খুব খারাপ লাগবে না। থ্যাংক ইউ সো মাচ। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট।